আসসালামু আলাইকুম। ভারতীয় আধিপত্যবাদ যে আমাদের মাথার উপরে জেঁকে বসেছিল, সেটা আমরা ২০২৪ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তা থেকে মুক্তি পেয়েছি। এটা যদি আমরা ভেবে থাকি, তাহলে আমাদের জন্য এটা অত্যন্ত ভুল একটি ভাবনা। কারণ আ এই বাঙালি জাতি আপনারা যদি দেখেন ৪৭ থেকে ২৪ আমরা অনেকবারই গণ-অভ্যুত্থান হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, মুক্তি হয়েছে। কিন্তু আক্ষরিক অর্থে আমাদের কোনো মুক্তি হয় নাই। আমাদের কাগজে কলমে মুক্তি হয়েছে, অভ্যুত্থান হয়েছে। অতএব এই পশ্চিমাদের এই নীতির ভিতরে আমরা যতদিন পড়ে থাকব, ততদিন এই বাংলাদেশের কখনো মুক্তি মিলবে না। যত অভ্যুত্থানই হোক, আমি মনে করি আগামী ১০০ বছরেও কোনো অভ্যুত্থানে বাংলাদেশ ভারতীয় আ আগ্রাসন থেকে মুক্ত হবে না। কারণ আমাদের এই বর্তমান পৃথিবী পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে। তারাই আধিপত্যবাদ ঢুকিয়ে দেয় এবং তারাই এটা থেকে বের করে আরেকটা আধিপত্যের দিকে আমাদেরকে ধাবিত করে। আমরা দেখেছি, আমরা যখন ১৯৭১ সালে আমাদের যুদ্ধে আমরা স্বাধীন হয়েছি, তার পরক্ষণেই কিন্তু আমরা ভারতীয় আধিপত্যের ভিতরে আ আ পঁয়ত দীর্ঘ ৫০ টি বছর আমরা আধিপত্যের ভিতরে ছিলাম এবং ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা তার থেকে বের হয়ে আসছি। কিছু ছাত্র জনতা, তারা যেই অভ্যুত্থান ঘটিয়েছে, আপামর সাধারণ জনতা যেখানে নেমেছে, যদি গণ-অভ্যুত্থান না হতো, তাহলে আসলে কি হতো? সেদিন যদি সফল না হতো, তাহলে কি হতো? সবার আগে এই যে আপনারা নাহিদ ইসলামকে নিয়ে এত সমালোচনা করেন, তার ভুল থাকতে পারে। আমি তার সাফাই গাচ্ছি না। সর্বপ্রথম কিন্তু এই ছেলেটারই ফাঁসি হতো। সর্বপ্রথমই হাসনাতদের ফাঁসি হতো। সর্বপ্রথমে সার্জিসদের ফাঁসি হতো। ফাঁসি কিন্তু আ ইয়ের হতো না, আপনার জনাব তারেক রহমানের হতো না, শফিকুর রহমানের হতো না। এদেরই হতো। তো এরা যে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে তারা যেই আ ইন্টারিম গভর্নমেন্ট তারা ফর্ম করেছে, এটা আমি মনে করি তাদের জন্য সবথেকে বড় ভুল ছিল। তারা কেন বিপ্লবী সরকার গঠন করল না? যদি বিপ্লবী সরকার গঠন করত, তাহলে এখন সংস্কারের বা বৈধতা নাই, এই কথাগুলো আসতো না তখন। এই যে হাসিনা বলে যে এই নির্বাচন বৈধ না, এই ইউনূস সরকারের নির্বাচন বৈধ ছিল না। তার নির্বাচন বৈধ না, তিনি তার রাষ্ট্র ক্ষমতায় বসাটা বৈধ না, উপদেষ্টা হওয়াটা বৈধ না। আসলে তার কথা ঠিক আছে। সাংবিধানিক দিক থেকে কিন্তু ঠিক আছে। ঠিক আছে? অতএব শুরু থেকেই যদি আমাদের ভুল থাকে, তাহলে ভবিষ্যতে যখন আওয়ামী লীগ কখনো ব্যাক করে, তখন সর্বপ্রথম এই হাসনাতদেরই কিন্তু ফাঁসিটা হবে। এই নাহিদদের, সার্জিসদেরই ফাঁসি হবে। ফাঁসি হয়েছিল না নিজামী সাহেবের, আ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের, আরো ইত্যাদি আরো কয়েকজনের জামাত নেতার। তাদেরও তো ফাঁসি হয়েছিল। তারাও তো সরকারে বসেছিল। তারা মন্ত্রণালয় চালাইছিল। তাদের কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে ফাঁসি হইছে। নাহিদ সার্জিস, হাসনাত এরা যে খুব সেফ, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের বাংলাদেশ সরকারের উচিত তাদেরকে সেফ করা। এখন সংস্কার কতদূর আগাবে, সংবিধান সংস্কার কতদূর আগাবে, সেটা বাংলাদেশ বর্তমান সরকার এটা ভালো জানে। তারা আসলে এটা নিয়ে আগাবে কিনা বা এটা তারা করবে কিনা। তারা যদি ভালো করে, তাহলে দেশের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, দেশের বিপ্লবী সন্তানগুলোর জন্য ভালো। এই যে নাহিদ সার্জিসরা যদি কখনো তাদের ফাঁসি হয়, এই যে নিজামী সাহেব, সাঈদী হুজুর এদের ফাঁসি হওয়ার পরে নাহিদ সার্জিসরা কিন্তু হাসনাতরা এদের এই ছাত্র নেতারা এরা কিন্তু আ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। এদেরও যদি ফাঁসি হয়ে যায়, পরবর্তী প্রজন্ম নেতৃত্ব দেওয়ার সাহস হারিয়ে ফেলবে। আমাদের যেই শহীদ ওসমান হাদি, উনাকে যেভাবে মারা হয়েছে, উনি যেভাবে মারা গেছে, এটা মানে অবিশ্বাসযোগ্য ছিল তখন। অবশ্যই অবিশ্বাসযোগ্য ছিল। আমি মনে করি সে শহীদ হয়ে ভালো কাজ হইছে। মানে অন্ততপক্ষে এই বাংলাদেশটা তার দেখতে হচ্ছে না আরকি। পাশাপাশি ইউনূস সরকার, আ তিনি অত্যন্ত মেধাবী, অনেক মানে জ্ঞানী মানুষ। উনি যদি না থাকতো, তাহলে আওয়ামী লীগ ১ সপ্তাহের মধ্যে চট করে বাংলাদেশে ঢুকে যাওয়া সম্ভব হইতো। ওনার কারণে পারে নাই। তো উনি কিন্তু আ বাংলাদেশের রিজার্ভ যা দেখাই গেছে, তার থেকে কিন্তু উনি দেনা পরিশোধ না করে রিজার্ভ বেশি দেখাই গেছে। এটা তার মানে দেখানো স্বাভাবিক। কারণ সে মানে অল্প কয়েকদিন সময় পেয়েছে। কি বা করতে পারে? তিনি অনেক ভালো কিছুও করছে বাংলাদেশের জন্য। তো রিজার্ভ বাড়ায় দিয়ে
মানে বাংলাদেশকে অনেক ঋণ পরিশোধ না করেই চলে গেছে। সব মিলিয়ে সামনের যে বাংলাদেশ, এই যে তেল আমদানি মানে হচ্ছে না বা গ্যাস আমদানি হবে না ভবিষ্যতে, এখন হচ্ছে। আ কিন্তু সামনের দিকে যে হবে না, নতুনভাবে যে হচ্ছে না, আমদানি হবে না, এটা বাংলাদেশের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের উচিত আমাদের নিজের বাংলাদেশে যে আমাদের গ্যাস আছে, বিশেষ করে আপনারা জানেন ভোলা জেলাতে প্রচুর পরিমাণ গ্যাস আছে। এই গ্যাসকে যদি মানে ভালোভাবে বাংলাদেশের জন্য ইউটিলাইজ করা হয়, তাহলে বাংলাদেশের জন্য বাংলাদেশের আ খুব বেশি একটা বাইরের দিকে তাকিয়ে থাকতে হবে না। বাংলাদেশের দেশীয় যে সম্পদ আছে, এই সম্পদ যদি বাংলাদেশে ইউটিলাইজ করতে পারে, বাংলাদেশ নিজেই স্বয়ংসম্পূর্ণ হতে পারে। আপনার আ বাংলাদেশের যেই পাট শিল্প, এটা তো ধ্বংস করে দিছে। এটা কারা ধ্বংস করছে? এটা ভারত ধ্বংস করছে। ধ্বংস করে দিছে। এটা নাই কিছু এখন। বাংলাদেশের যে পোশাক শিল্প, এটাও ধ্বংসের পথে। এটা ধ্বংস হয়ে যাবে হয়তোবা। এটাও ধ্বংসের পথে। যদি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধাচরণ না করতে পারি, তাদের আগ্রাসনের মধ্যেই যদি থেকে যাই, তাহলে আমরা মুক্তি কখনোই পাবো না। এই বাঙালি জাতি কখনোই মুক্তি পাবে না। আগামী ১০০-২০০ বছরেও পাবে না। সম্ভব না। কারণ আমরা পশ্চিমাদের আইন ফলো করছি, তাদেরকে আমরা মানছি। অতএব আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এই স্বয়ংসম্পূর্ণ আমাদের চাষাবাদকে আরো প্রোগ্রেস করতে হবে। সার কীটনাশক আসা বন্ধ হয়ে যাচ্ছে এই যুদ্ধের কারণে। যুদ্ধ যদি আর ১-২ মাস চলে, সার কীটনাশক বন্ধ হয়ে যাবে। আ চাষাবাদ করবে কি? কৃষকরা না খেয়ে মরবে। তারা এখনই ন্যায্য মূল্য পায় না। তখন ন্যায্য মূল্য পাবে কিভাবে? চাষাবাদই হবে না বাংলাদেশে। বাংলাদেশে কোনো মানে কেউ নাই? আমাদের বাংলাদেশে কি শুধু অটোরিকশাই তৈরি করবে? আমাদের বাংলাদেশে কি শুধু নসিমনই তৈরি করবে? আপনার এই বাংলাদেশে কি বাংলাদেশের সরকার, যে সরকারই যখনই আসে, তারা কি এটা করতে পারে নাই? আ বাংলাদেশের ওই পর্যায়ে নিয়ে যেতে পারে নাই স্টুডেন্টদেরকে, যারা মানে একটা প্রযুক্তি তৈরি করবে? সামনের বিশ্ব প্রযুক্তি নির্ভর। আমরা যদি প্রযুক্তি না জানি, তাহলে বাংলাদেশ থাকবে না। সামনের দিনগুলোতে যারা প্রযুক্তি ভালো বুঝে, তারা এগিয়ে যাবে। যারা প্রযুক্তি জানে না, তারা পিছিয়ে যাবে। অতএব আমাদের যেই বাংলাদেশ সরকারের, যে সরকারই আসুক, যখনই আসুক, বর্তমান বিএনপি সরকার আছে, পূর্বে যে সরকার ছিল বা সামনে যারা আসবে, তাদের প্রত্যেকেরই উচিত বাংলাদেশের স্টুডেন্টদেরকে কাজে লাগানো। তারা যেন, আমরা তো চাই আমরা রকেট বানাবো। আমরা চাই আমরা আ প্রযুক্তি বানাবো, আমরা রোবট বানাবো, আমরা অনেক কিছু বানায় ফেলবো। ঠিক আছে? হাদি ভাই একটা কথা বলে গেছে যে, "বাঙালি তোমরা ঘাস খেয়ে এই বানাও, অস্ত্র বানাও।" ঠিক আছে? আসলে আমাদের ঘাস খেয়ে অস্ত্র বানানো দরকার। কারণ সামনের পৃথিবী অনেক কঠিন। আ ভারত আপনারা যদি একটা আক্রমণ করে বসে, তখন কি করবেন? আধা ঘন্টা মানে প্রোটেক্ট করার মতো ক্ষমতা মানে অস্ত্র-শস্ত্র আমাদের নাই। বাইরের আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রদেরকে বলতে হবে, আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। তাও ফ্রিতে করবে না। হয়তো অর্থ দিব, টাকা দিবে, তারপর করবে। সর্বোপরি কথা হলো, আমাদের যে স্টুডেন্ট আছে, তাদেরকে, মেধাবীরা আছে, তাদেরকে পরিপূর্ণভাবে আ প্রস্তুত করতে হবে। তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। একটা বুয়েট থেকে পড়াশোনা করে একটা ছেলে কেন, একটা মেয়ে কেন তারা বাইরে গিয়ে চাকরি করবে? কেন তারা বাইরে চলে যায়? কেন বাংলাদেশে থাকে না? এটা কি সরকারের ব্যর্থতা না? যে সরকারই থাকুক, আগে ছিল, এখন আছে, আগেও তো যাইত। এটা কি সরকারের ব্যর্থতা না? এটা সরকারের ব্যর্থতা। সব মিলিয়ে ওই একটাই কথা, আমাদেরকে ঘাস খেয়ে অস্ত্র বানাইতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।